বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক। আমাদের সাথে অতিথি হিসাবে অনলাইনে একটু পরে যুক্ত হবেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন, এবং যুক্ত আছেন ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাকিব আল হাসান। ফিরছি আলোচনায়। ডক্টর রাকিব আল হাসান, আজকে ইলেকশন কমিশন বলেছেন চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত। এর আগে আমরা শুনেছি যে ডিসেম্বর নির্বাচন হলেও প্রস্তুত আছে ইসি, কিন্তু আজকে চ্যালেঞ্জ শব্দটি জুড়ে দেওয়া হলো। জি, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। শুরুতেই আজকে 6 আগস্ট, গতকালই ছিল 5 আগস্ট, যে ফেসিবাদ স্বৈরাচার হাসিনার পালিয়ে যাওয়ার একটি বছর এবং আমাদের বিজয় উদযাপনের একটি বছর ছিল। আর সেটা হচ্ছে কি, গতকাল থেকে যখন জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, তারপর থেকেই একটি বিষয় আলোচনা তুঙ্গে আছে, সেটি হচ্ছে কি ইলেকশন কেন্দ্রিক রোডম্যাপ এখন ঘোষণা করা হবে। আমরা পরবর্তী দেখলাম জনাব প্রফেসর ডক্টর ইউনূস তিনি তার ভাষণে তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন সম্ভব, এবং ইলেকশনের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি একটি অ্যাপস এর কথা বলেছেন বা আনুষঙ্গিক প্রস্তুতির কথা বলছেন। এবং আজকে আমরা দেখলাম যে আপনি যে বলছেন আপনার প্রশ্নেই সেটি হচ্ছে কি নির্বাচন কমিশনার বলছে যে তারা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করতে চায়, কিন্তু তার মধ্যে চ্যালেঞ্জ রয়েছে। দেখুন, আসলে এই নির্বাচন কমিশনটি কিন্তু 5 আগস্টের পরে গঠিত হয়েছে এবং যেটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই এটি গঠিত হয়েছে। সুতরাং এখানে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছার প্রতিফলনে আসলে ইসির মধ্যে আমরা দেখতে পারবো, এটি খুবই স্বাভাবিক বিষয়। এবং তারা আসলে যদি সরকার সেক্ষেত্রে প্রস্তুত থাকে এবং সরকারের ইচ্ছার যে পূর্ণাঙ্গ প্রতিফলনটি ইসি করবে, সেটা কোনো ব্যক্ত রাখবে না, সেটা আমরা জানি। তো এই মুহূর্তে আসলে ধরুন আমাদের সংস্কার কমিটিগুলো কিন্তু রিপোর্ট দেওয়া শেষ। সংস্কারের মোটামুটি রাজনৈতিক দলগুলোর মতো ঐক্যমতে পৌঁছানো সম্ভব বলে আমরা জেনেছি। বেশিরভাগ গুলোতেই মোটা দাগে ঐক্যমত হয়েছে। এছাড়াও আপনি জেনে থাকবেন যে ঐক্যমতের পরবর্তী সময়ে যে জুলাই ঘোষণাপত্র, সেটিও কিন্তু দেওয়া হয়েছে, যদিও এটি নিয়ে অন্যান্য অনেক রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিন্তু এই মুহূর্তে আমাদের বার্নিং অফ দ্য কোশ্চেন বা কোশ্চেন অফ দ্য ইয়ার, $1 বিলিয়ন কোশ্চেন, সেটি হচ্ছে কি আসলে ইলেকশনের সঠিক রোড ম্যাপটি কবে এবং ইলেকশনটি আদৌ হবে কিনা, সেটা নিয়েও যে অনেকের মধ্যে অনেক শঙ্কা রয়েছে। তো আমি মনে করি যে তারা যে চ্যালেঞ্জ শব্দটি যোগ করেছে, সেটি আসলে দেখবেন আপনি আগামীতেও আমরা দেখতে পাবো, হয়তো আগামী কয়েকদিন পরে বা আগামী 1-2 মাসের মধ্যে, যে ইলেকশন কেন্দ্রিক আরো নতুন বিশেষণ এবং এর সাথে অনেক ধরনের যদি কিন্তু ইফ বাট যোগ করা হবে। তো সেটা আসলে মানে আমি মোটেই অবাক হইনি। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আসলে আমাদের ইলেকশনকে বানচাল করার জন্য যে অপশক্তিগুলা তৎপরতা চালাচ্ছে, সেটিকে আসলে কিভাবে মোকাবেলা করবো আমাদের রাজনৈতিক ঐক্যের মাধ্যমে, সেটি আগামী দিনে একটি বড় প্রশ্ন দাঁড়াবে। রাকিব, বর্তমান ইলেকশন কমিশন আপনার কাছে কি মনে হয় কতটুকু সক্ষম একটি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন করার ক্ষেত্রে? দেখুন, আমাদের গত 17 বছর ধরে আসলে পরপর 3টি ইলেকশনে আসলে কোনো ধরনের ইলেকশনে হয়নি। আমরা দীর্ঘদিন থেকে আসলে ইলেকশনের বাইরে রয়েছি। এবং আমাদের যে নতুন যাদের বয়স 35 পর্যন্ত, তারাও কিন্তু আসলে কোনোদিনও ভোট দিতে পারেনি। আমি নিজে কখনো ভোট কেন্দ্রে যেতে পারিনি। তো সেক্ষেত্রে হচ্ছে কি, ধরেন আগামী ইলেকশন এমনিতেই মোটা থেকে অনেক বড় একটি চ্যালেঞ্জের জায়গা, যেটি শুধুমাত্র সুশীল সমাজ থেকে না, আমাদের কিন্তু জনাব তারেক রহমান কিন্তু সেই 5 আগস্ট থেকে বারবারই বলে আসতেছে যে আগামী ইলেকশন কিন্তু খুব চ্যালেঞ্জিং হবে। যদিও বিএনপির অন্যান্য নেতা কর্মীদের মধ্যে আমরা সেই ভাবটি দেখতে পাচ্ছি না, এবং তারা অনেক হালকাভাবে জিনিসটা নিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে কি, ধরুন আপনি যেটা বলছেন যে নির্বাচন কমিশন কতটুকু পারবে বা কি চ্যালেঞ্জ হবে, ব্যাপারটা হচ্ছে ধরুন যে কোনো ইলেকশন কমিশন গঠনের পরে কিন্তু আমরা তার সক্ষমতা যাচাইয়ের জন্য কিছু পাইলটিং প্রোগ্রামের কথা, পাইলটিং ইলেকশনের কথা আমরা বলি। ইভেন আপনার প্রোগ্রামে আমি এটা একাধিকবার বলেছি। তো সেক্ষেত্রে ধরুন আমরা কিন্তু যদি 2-1টি সিটি কর্পোরেশন, কয়েকটি উপজেলা নির্বাচন, কয়েকটি পৌরসভা নির্বাচন যদি করা যেত, তাহলে তার ফিটনেস টেস্ট অন্তত করা মানে আমরা বুঝতে পারতাম। তো সেক্ষেত্রেও কিন্তু এ নিয়ে কোনো আলাপ আলোচনা আমরা রাজনৈতিক মহলে দেখছি না, এবং সেটির কোনো পূর্ব প্রস্তুতি আমরা আমাদের সামনে এখন পর্যন্ত দেখিনি। সেটি না দেখা পর্যন্ত আসলে আমরা কোনো ধরনের কমেন্টস করতে পারবো না। রাকিব, এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবারই একটা কথা বলেন যে আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং। আসলে চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জিং যে ব্যাপারটা, চ্যালেঞ্জিং এর ব্যাপারটা হচ্ছে, দেখুন আসলে আমাদের দীর্ঘ 17 বছর ধরে জনাব তারেক রহমান তিনি রাজনৈতিক নির্বাচনে তিনি লন্ডনে আসেন। এবং আমাদের যদি বিএনপির কথা আমি যদি বলি আপনাকে, তাহলে বিএনপির পলিটিক্যাল ডোমিনেন্স বা পলিটিক্যাল লিডারশিপটা আসলে দুই ক্যাটাগরি। একটা হচ্ছে কি লন্ডন কেন্দ্রিক, আর একটা হচ্ছে আপনার ঢাকা কেন্দ্রিক বা বাংলাদেশ কেন্দ্রিক। তো সেক্ষেত্রে হচ্ছে কি, ধরুন এটার একটা কোরিলেশনের একটা, যতই আপনি থাকুন কেন, জিওগ্রাফিক্যাল একটা কোরিলেশনের গ্যাপ থাকেই। আর একটা বিষয় হচ্ছে কি, চ্যালেঞ্জ যেটা যেটা আমি বলছেন, সেটা হচ্ছে দেখুন আমাদের যে এই মুহূর্তে যেহেতু ফেস্টিভাল আওয়ামী লীগ মাঠ থেকে ব্যান হওয়া এবং তারা ইলেকশন করতে পারছে না, এটা মোটামুটি এখন পর্যন্ত আমরা জানি। এবং যেটা আমরা জানি যে মানে ফেস্টিভাল বিরোধী যে ঐক্য শক্তিগুলো কিন্তু একটা
কমন বাটনে ছিল। যেমন আপনি যদি বলেন বিএনপি, এনসিপি, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলা, কিংবা জামাত, সবগুলা এখন এই মুহূর্তে যদি ইলেকশন হয় তাদের মধ্যে কিন্তু মানে এই ভোটটা কিন্তু ভাগ হবে। এবং আমরা আরেকটা জিনিস কিন্তু জানি না এখন পর্যন্ত, যে আওয়ামী লীগ যদি মাঠে না রাখতে পারে এবং ভোটের মাঠে যদি তাদেরকে না রাখা হয়, সেক্ষেত্রে তারা কি ভোট কেন্দ্রে যাবে কিনা, বা তাদের ভোটগুলা কোন দিকে যাবে। এবং আমি যদি মনে করি যে যদি আওয়ামী লীগ মাঠে না থাকে এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের ভোটটা যদি কোনো একটা বাক্স এককভাবে চলে যায়, আরেকটি বড় বিষয় হচ্ছে কি, ধরুন আমাদের 4.5 থেকে 5 কোটি নতুন ভোটার রয়েছে এবং তাদের কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়গুলো কিন্তু আমরা কেউ কিন্তু পরিষ্কার না। তো সেক্ষেত্রে তাদের কোন দিকে ভোট দেয়, তাদের পিক এন্ড চুজ গুলো কোথায় থাকে, তো সেগুলোর দিক বিবেচনা করে তারেক রহমান কিন্তু অনেক আগে থেকে বলছেন যে আগামী ইলেকশন খুব চ্যালেঞ্জিং হবে, এবং উনি এটা বলার মাধ্যমে ওনার দলকে আসলে মোটামুটি উনি সতর্ক করতেছেন। এবং আমরা গত 1 বছর দেখলাম যে উনি যতই বলুক না কেন, তারপরও কিন্তু ওনার দলের অনেক নেতা কর্মীরা কিন্তু আসলে সেই শৃঙ্খলাটা কি বজায় রাখতেছে না। এবং আমি মনে করি যে আসলে ওনার দলের নেতা কর্মীদেরকে একটা খুব স্ট্রং বার্তা দেওয়ার জন্য, একই ক্ষেত্রে নমিনেশন যারা পাবে বা নমিনেশন পাওয়ার দূরে যারা গিয়েছে তাদেরকেও বার্তা দেওয়ার জন্য তিনি এই ধরনের কথা বলছেন। এবং আমরা মনে করি যে এটা খুব বেশি চ্যালেঞ্জিং হবে। এই যে শৃঙ্খলা বজায় রাখতে পারছে না, এর মূল কারণটা আসলে আপনি কি দেখেন? আসলে এটার অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। আমি যেটা মনে করি, দেখুন আসলে এখানে যেহেতু গত 17 বছর ধরেই যারা অনেক বঞ্চিত ছিল, অনেক লাঞ্ছিত ছিল, এবং তারা অনেক গুম খুন মামলা শিকার ছিলেন, অনেকেই ফিনান্সিয়াল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো তারা মনে করতেছেন যে আসলে এখানে অনেকগুলো তাদের মধ্যে আসলে অনেকগুলো গ্রুপিং, একটা গ্রুপ মনে করতেছে যে ধরুন তারেক রহমান যখন দেশে আসবে তখন আমি হিরো, আবার আরেকটা গ্রুপ মনে করতেছে তারেক রহমান যখন দেশে আসবে তখন আমি মাইনাস হয়ে যাবো এবং আমি তখন আমার রাজনীতিতে ইনভেলিড হয়ে যাবে। তো এই ধরনের আমি অনেকগুলা পেরিফেরি লেভেল, অনেকগুলো রুট লেভেল আমি গিয়েছি, সেখানে আমি দেখলাম যে বিএনপির যে এই দলীয় অন্তর্কন্ত্রটা সেটা কিন্তু খুব প্রকট আকার ধারণ করছে। এবং সেক্ষেত্রে ধরুন যে রুট লেভেলের যে শৃঙ্খলাটা সেটা বজায় রাখতেছে না। এবং এক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে ক্ষমতার একটা কাটাকাটি, ক্ষমতার বাড়াবাড়ি। এবং আরেকটা বিষয় হচ্ছে ধরুন গত 17 বছরে তারা যে সাপ্রেস কন্ডিশনে ছিল, তো হঠাৎ করে যখন আপনি একটা দীর্ঘদিন পাখিকে বন্দি রাখার পরে আপনি ছেড়ে দিবেন বা আকাশে, তখন কিন্তু সে মানে কনফিউজ হয়ে যাচ্ছে আসলে আকাশে কোন দিকে উঠবে, গাছে বসবে নাকি ডালে বসবে না কোথায় বসবে। তো এই এই ধরনের একটা প্রবণতা কিন্তু আমি পেরিফেরাল লেভেলের নেতা কর্মীদের মধ্যে সেটা খুব আকার বড় আকারে আমি দেখতে পাচ্ছি। সেটা আসলে মূল কারণ। রাকিব, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাকিব আল হাসান। সাইফুর রহমান তপন, আমরা বিরতির আগে রাকিবের সাথে আলোচনা করছিলাম ইলেকশন কমিশনের কথা নিয়ে। একটা সময় ইলেকশন কমিশন বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হলেও তারা প্রস্তুত। আজকে ইলেকশন কমিশন বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত আছে ইসি, কিন্তু একটি শব্দ তারা জুড়ে দিল, সেটা হচ্ছে চ্যালেঞ্জ থাকলেও। হ্যাঁ, এখানে মানে আমার ধারণা যে নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ শব্দটা যুক্ত করার মধ্য দিয়ে অনেকটাই বাস্তবতার মুখোমুখি হয়েছে। বাস্তবতাটা হলো এই যে এখানে যে প্রথমত ইলেকশনটা আমাদের প্রয়োজন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যত দ্রুত আমরা একটা নির্বাচিত সরকারের অধীনে যেতে পারবো তত আমাদের জন্য মঙ্গল, মানে দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। কিন্তু আমাদের রাষ্ট্রটা এখন যে পরিস্থিতিতে আছে, রাষ্ট্রের যে বিভিন্ন অঙ্গ এবং রাষ্ট্রের যে বিভিন্ন মেকানিজম যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিটা মোটেও মানে সুখকর কিছু না এবং খুব আশাব্যঞ্জক কিছু না। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে দৃশ্যমান অদৃশ্য যে পরিস্থিতি, আন্তঃসম্পর্ক, এবং যে দলটিকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে সেই দলেরও কিন্তু একটা বিরাট শক্তি, মানে যদিও এখনো অনেকটা সুপ্ত অবস্থায় আছে, সেটা কিন্তু আছে। ফলে এই সমস্ত কিছুর বিপরীতে আমাদের রাষ্ট্রের যে প্রশাসনিক ব্যবস্থা, রাষ্ট্রের যে পুলিশ
ব্যবস্থা, প্রধানত এই দুটা কথা বলবো। এটা কিন্তু খুব আশাব্যঞ্জক অবস্থায় নেই, সেটা এই পরিস্থিতি মোকাবেলা করার মতো। আপনি জানেন সাইফুর ভালো রহমান করে। তপন কেন আশাব্যঞ্জক অবস্থায় ফেরাতে পারলো না, কি মনে হয় আপনার কাছে, মানে কেন? হ্যাঁ, সেটা তো কোটি টাকার প্রশ্ন। যাদের এই দায়িত্বটা ছিল, আমি বলবো তারা প্রথমত এই দিকে মনোযোগ দেয়নি, তাদের প্রায়োরিটা ছিল অন্যত্র। আপনি জানেন ভালো করে যে গতকালই প্রথম আমাদের প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বললেন যে ফেব্রুয়ারির প্রথম ভাগে, রমজানের আগে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি ইসিকে তার সরকার চিঠি লিখবে। তিনি কিন্তু এই কথাটা ডিসেম্বরেই বলতে পারতেন। তাহলে হতো কি, তাহলে আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকারটা ঠিক হতো তখন। কিন্তু তিনি সেটা বলেননি। তিনি কখনো ডিসেম্বর টু জুন ছড়া কেটেছেন, তারপরে তিনি ফেব্রুয়ারি টু এপ্রিল ছড়া কেটেছেন। আমরা সবাই এগুলো জানি। এবং এটার মধ্য দিয়ে যেটা হয়েছে সেটা হলো ইলেকশনের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা এবং ল অ্যান্ড অর্ডারকে, আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, এই জিনিসটা অগ্রাধিকারে আসে নাই। এই কারণে তাদের এই সমস্ত অবহেলার কারণে, এবং আমি বলবো অনেকটা ইচ্ছাকৃত অবহেলার কারণে হয় নাই সেটা। আপনি বলতে পারেন ইচ্ছাকৃত কেন? কারণ আমরা দেখেছি গত এক বছর প্রায় হলো এই সরকারে, আমরা তো দেখেছি সেটা সরকার কোন গলিতে ঘুরেছে, কোন রাস্তায় ঘুরেছে, কোন রাস্তায় যায়নি, সেটা আমরা দেখেছি সেটা। এবং এক বাক্যে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে তাদের কিন্তু একদম সর্বশেষ সময় পর্যন্ত তাদের একটা চেষ্টা মানুষের কাছে মনে হয়েছে যে কোনোভাবে ক্ষমতাকে লিঙ্গার করা যায় কিনা, ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় কিনা, এইটার চেষ্টা কিন্তু তারা করেছেন সেটা। ফলে আমি খোদ রাষ্ট্রের প্রধান নির্বাহীর মুখ থেকেও আমরা শুনেছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যা, এই অবস্থার মধ্যে সুষ্ঠু ইলেকশন কতটুকু করা যাবে, এবং তার যারা সমর্থক, তার যারা অনুসারী, সাইফুর রহমান তপন, সাইফুর রহমান তপন, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে কালকে প্রধান উপদেষ্টার যে ভাষণ আমরা শুনলাম, উনি ফেব্রুয়ারির প্রথমার্ধে বলেছেন। ওনার এই কথা ধরে কি আপনি যেটা বলছিলেন যে ক্ষমতা দীর্ঘায়িত করার একটা চেষ্টা, কালকের এই কথাই কি আসলে আমরা ধরে নিতে পারি যে না, এমন কোনো কিছু না? আমরা অনেকাংশেই ধরে নিতে পারি। কারণ অনেকে যদিও বলছেন যে গত এক বছরের অভিজ্ঞতা থেকে বলছেন যে এখনো নানান বাহানায় সেটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আমার পর্যবেক্ষণ যেটা, বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে বিশ্ব পরিস্থিতি, আমাদের যে আঞ্চলিক ভূ রাজনৈতিক যে বাস্তবতা এবং দেশের ভেতরের যে পরিস্থিতি, এই পরিস্থিতি তাদেরকে ওই অপকৌশল অনুসরণের মানে অনুমোদন করবে না, সে ওর সুযোগ দেবে না সেটা। এটা আমি আপনাদেরকে বলতে পারি সেটা। কারণ যখন তারা গত ডিসেম্বরে বলেছেন যে আমরা বিশ্বের লোকজন তাকিয়ে থাকবে, সবচেয়ে সুন্দর একটা নির্বাচন করতে চাই, একটু সময় পেলে, বা সংস্কারের কথা বলেছেন যে একটু সময় পেলে ভারত সংস্কার আমরা করতে চাই, মানুষ কিন্তু এটা দেখে ফেলেছে যে কি আসলে তারা করতে চায়, কি তারা করতে পারে, কি তারা করতে পারে না সেটা। ফলে মানুষের কাছে কিন্তু যে অভ্যন্তরীণ পরিস্থিতি যেমন সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করা অনুমোদন করে না, ঠিক তেমনি আমাদের যে আঞ্চলিক বা বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিও কিন্তু সেটাকে অ্যালাউ করে না। আপনি ভালো করে জানেন সেটা। যে কারণে আমি বলছি যে এখন তাদেরকে এই কথা রাখতে হবে, যদি না আমাদের প্রধান দল বিএনপি হিসাবে কোনো ভুল করে। এটা হলো আমার বক্তব্য সেটা। রাকিব, আমরা সাইফুর রহমান তপনের কথা শুনছিলাম, উনি শেষ করেছিলেন যদি প্রধান দল বিএনপি কোনো কিছুতে ভুল না করেন, এবং উনি বলছিলেন, সাইফুর রহমান তপন বলছিলেন যে আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্ষমতার দীর্ঘায়িত করার একটা চেষ্টা।
আপনার কাছে একটু শুনতে চাই। জি, আপনাকে আবার ধন্যবাদ। ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা যে এখনো হচ্ছে না সেটা বলা যাবে না, ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা এখনো চলতেছে। এটা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চলবে। এবং আপনারা যেটা মনে করতেছেন যে ইলেকশনের একটা সুষ্ঠু রোডম্যাপ ঘোষিত হয়ে গেছে কিংবা তফসিল ঘোষণা হলে যে ইলেকশন হবে, আমি এটা মনে করি না। কারণ হচ্ছে দেখুন, ধরুন আপনার কারোর সাথে আপনার রিলেশন আছে, আপনি কাউকে সাথে এঙ্গেজমেন্ট করলেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনি ওনাকে বিয়ে করতেছেন। কারণ বিয়ের আসরের পর্যন্ত বেড়ে যেতে পারে। সুতরাং ইলেকশনটা হওয়ার পর এ পর্যন্ত আমি বুঝতে পারবো যে ইলেকশনটা আসলে হয়েছে। এর আগ পর্যন্ত আসলে আমি আসলে ভরসা করতে পারি না এবং ভরসা করতে চাইও না। এটা হচ্ছে এক নম্বর ইস্যু। আর দুই নম্বর ইস্যু হচ্ছে দেখুন, আপনার ক্ষমতাকে প্রলং করা, উনি যেটা বলছেন যে তখন যেটা বলছেন যে আঞ্চলিক বা বহির্বিশ্বের এটা নাকি অনুমোদন করে না, আমি বরং উল্টাটা বলি যে আঞ্চলিক এবং বহির্বিশ্বের যে পলিটিক্যাল ক্যালকুলেশন, সেটা আমার মনে হচ্ছে যে এটাকে আরো বেশি করে সাপোর্ট করে। কারণ একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকলে আপনি জনগণের কাছে, যে কোনো একটি দল, রাজনৈতিক দল জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এবং দায়বদ্ধ থাকার কারণে সে যাচ্ছে তাই তাই কিছু করতে পারবে না। বরং সে না থাকলে যখন কোনো একটি অনির্বাচিত কোনো গোষ্ঠী যদি সরকার ক্ষমতা থাকে, তখন তাকে চাপ দিয়ে আরো বেশি আদায় করে নেওয়া যায়। যার একটি ছোট্ট একটা উদাহরণ আপনাকে আমি দেই। গত 29শে জুলাই যে আমাদের সর্বশেষ শুল্ক নিয়ে যে আলোচনা হয়েছে, সেটা থেকে বাণিজ্য উপদেষ্টা বা বাংলাদেশের সাথে সেটা জুমে বা অনলাইনে সেটাকে যুক্ত করা হয়েছিল। কিন্তু সেটাকে কেন্দ্র করে নিরাপত্তা উপদেষ্টা জনাব ডক্টর খলিলুর রহমান, তিনি কিন্তু এখন আমেরিকাতে রয়েছেন এবং আমেরিকা থেকে তিনি কিন্তু এখনো আসেননি। এবং সেখানে বসেও কিন্তু তিনি এখনো একজন আন্ডার সেক্রেটারি বা মন্ত্রী পর্যায়ে পদমর্যাদার কার সাথে তিনি বৈঠক করেছেন, সেটা আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। সুতরাং এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি দেখুন এই গতকাল যে ঘোষণাপত্রটি ঘোষিত হয়েছে, তারপরে কিন্তু দেখবেন আপনার জামাত সহকারে তারা কিন্তু হতাশা ব্যক্ত করেছে। এবং আপনি যদি সেখানে এনসিপির কর্মকাণ্ড দেখেন, গতকাল সারাদিনে কিন্তু একটি খুব জিনিস খুব ভাইরাল হয়েছিল। আপনি এখন আপনার আমি বুলেটিনে দেখলাম, কিন্তু আপনি আমাকে বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করেননি। তারপর আমি বলি আপনাকে, দেখুন কালকে কিন্তু কক্সবাজারের পিটারাসকে কেন্দ্র করে যে একটি গুঞ্জন কিংবা গুজব ছড়ানো হয়েছিল, কিন্তু আমি যদি সেটাকে দূর করেও রাখি, সেখানে কিন্তু কিছু একটা ঘটেছে। না হলে আপনি দেখুন যে 5ই আগস্টের এত বড় একটা বিগ সেলিব্রেশন যে ডে, যারা নিজেকে মনে করতেছে সবচেয়ে গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি, তারা কিন্তু সেটাকে পার্টিসিপেট না করে তারা কিন্তু গোপনে, একেবারে গোপনে তারা সেখানে কক্সবাজার একটা হোটেলে গিয়েছিল। এবং তারা বলছে যে তারা খুব ট্রিগার, তারা খুব টায়ার্ড, তারা খুব ফ্যাটিক হয়ে গেছে এবং তারা বিনোদনের জন্য গিয়েছে। এবং বিনোদনের জন্য নিশ্চয়ই 5ই আগস্টকে আপনি সেখানে বেছে নিতে পারেন না, যেখানে আপনার আহ ঢাকায় আপনার সংসদ ভবনের এখানে কিন্তু আপনার বিশাল একটা প্রোগ্রাম ছিল। এবং তার ছাড়া বড় কথা হচ্ছে আমরা এজন্য কিন্তু এনসিপি CCTV থেকে ফুটেজ, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ দর্শানোর নোটিশ তো ডেফিনেটলি দেওয়া হয়েছে। কারণ হচ্ছে কি, এখানে তারা যে কেন্দ্রকে, যারা ঢাকা কেন্দ্রিক যে যারা রয়েছিল গতকাল, যারা অর্গানাইজিং এ, তাদেরকে না জানিয়ে তারা কিন্তু এটা করেছে। সুতরাং তার দলও কিন্তু সেটা মধ্যে অবহিত না। এবং আমরা যে সিসিটিভির ফুটেজে দেখেছি, সেই সিসিটিভির ফুটেজে দেখেছি তারা কিন্তু একরকম মানে পালিয়ে যাওয়ার মতো অবস্থা, গোপন রাখার মতো অবস্থা, মাস্ক পরে যাচ্ছে, আবার আপনি 3 ঘন্টার মিটিং এর জন্য বড় বড় লাগেজ নিয়ে যাচ্ছেন। সুতরাং আমি এই জিনিসগুলো কিন্তু উড়িয়ে দিচ্ছি না। এবং নিশ্চয়ই সেখানে কিছু একটা হয়েছে, না হলে তো এত কিছু, এত ঘটনাগুলো ঘটতো না। এবং আপনি দেখুন সামনে কিন্তু দেখুন আকিব, কি জামাত হতে কিন্তু পারে বলেছে। বলে আপনি মনে করেন ওখানে? আমি মনে করি কি সামনে দেখুন মানে যে ইলেকশনটা এত খুব স্মুথলি হয়ে যাবে সেটা আমি মনে করি না। এটা হচ্ছে কি আমার এক নাম্বার পারসেপশন। এবং আমার অ্যানালিসিস বলে যে ইলেকশনটা আমাদেরকে মনে হচ্ছে খুব মানে শক্তি ক্ষয় করে এটাকে আদায় করে নিতে হবে। সোফার আমার কাছে এটাই মনে হচ্ছে। সাইফুর রহমান তপন, রাকিব বলছিলেন কালকে 5ই আগস্টের সবচেয়ে, আমরা যদি ধরি যে বড় স্টেক হোল্ডার এনসিপির, তো পরে হয়েছে এই দলটি, সার্জিস, হাসনাত এবং আরও কয়েকজন, ওনারা কক্সবাজার গেলেন। জানতে যখন গণমাধ্যম থেকে জানতে চাওয়া হলো, বললেন যে এটা ব্যক্তিগত সফর। আসলে কালকের দিনের এই সফর, আচ্ছা, এখানে প্রথম বিষয়টা আমি বলি যে রাকিব যে বললেন যে বিশ্ব পরিস্থিতি বা আঞ্চলিক পরিস্থিতি, মানে তাদের জন্য অনির্বাচিত সরকার থাকলেই সুবিধা, কথাটা সাধারণভাবে সত্য। কিন্তু বাংলাদেশটাকে একটু ভিন্নভাবে দেখতে হবে, বাংলাদেশের জনগণকে একটু ভিন্নভাবে দেখতে হবে। বাংলাদেশের ইতিহাস বলে যে এই ধরনের পরিস্থিতিতে যখনই কোনো যেটাকে বলবো যে জনগণকে অন্ধকারে রেখে কোনো ধরনের খেলা যখন খেলা হয়, তখন আমাদের জনগণ কিন্তু বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয় না। তখন জনরোষ বলতে যেটা আমরা বুঝাই, সেই জনরোষ সংগঠিত করা অনেক বেশি সহজ। খুব বেশি দূরে যেতে হবে না। গত সরকারের বিরুদ্ধে যে ক্ষোভটা সবচেয়ে বেশি মানুষের মধ্যে ছিল, মানে কয়েকটা ক্ষোভ ছিল, তার মধ্যে একটা ক্ষোভ ছিল এখানে আমাদের আঞ্চলিক শক্তির যে প্রভাব,
এবং আঞ্চলিক শক্তির নানা অন্যায় সুবিধা অর্জন। যে বলা হতো যে আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে এক ধরনের একটা লেনদেন ছিল, যেটাকে বলা হচ্ছে ভারত মানে আওয়ামী লীগ নির্বাচন না করেই ক্ষমতায় থাকবে আর ভারত সেখান থেকে ফায়দা লুটবে, এরকম একটা পারসেপশন মানুষের মধ্যে প্রবলভাবে ছিল সেটা। এবং সেটার ফল কি হয়, মানুষের ক্ষোভটা কিভাবে ফেটে পড়ে আপনি সেটা দেখেছেন। আমি বলছি না সেই সেই যে বিষয়টা, সেই বিষয়টার সত্যতা কতটুকু অথবা সেটা একেবারেই ভুল কিনা সেই প্রশ্নে যাচ্ছি না। আমি পাবলিক পারসেপশনের কথা বলছি। পাবলিক পারসেপশন কিভাবে রিয়্যাক্ট করে আমাদের দেশের, বিশেষ করে এটা হলো মানে নিকট অতীতেই এই উদাহরণ আছে। ফলে আমেরিকা যখনই কথা উঠেছে এখানে বন্দরের প্রশ্ন, যখনই কথা উঠেছে করিডোরের প্রশ্ন, তখনই পাবলিক রিঅ্যাকশন কি ধরনের হয়েছে সেটা আমরা জানি, সেটা এবং গভর্নমেন্ট কিভাবে ব্যাকফুটে গিয়েছে সেটাও আমরা জানি। তৃতীয়ত বিষয় যেটা যেটা এনসিপির কথা বলা হলো, আমার কাছে বরং মনে হয়েছে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে মানে এই যে জুলাই ঘোষণাপত্র দিল যেটার জন্য এত হইচই, দেখা গেল কি সেটা চলে গেল ব্যাকফুটে চলে গেল। সামনে চলে আসলো কি, সামনে চলে আসলো এনসিপির নেতাদের কক্সবাজার সফর, এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা এখানে। সাইফুর রহমান তপন, এটা কি ডাইভারশন থিওরির কিনা? এইটা আমার কাছে মনে হয়েছে, আমি আপনাকে বলি যে আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা ষড়যন্ত্র তত্ত্ব আপনি আবিষ্কার করতেই পারেন, আমি সেখানে যাব না। আমার কাছে মনে হয়েছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, ধর্মাইদ ইসলাম তিনি এখানে ছিলেন, প্রতিনিধিত্ব করেছেন, মঞ্চে তিনি ছিলেন, তার যে শারীরিক ভাষা এবং যারা কক্সবাজার গিয়েছেন তাদের যে শারীরিক ভাষা সেটা কিন্তু 15 দিন আগের শারীরিক ভাষার সাথে মিলে না সেটা। এবং আজকে যে স্টেটমেন্ট তাদের, আখতার হোসেনের এক স্টেটমেন্ট, ইভেন জামাতের যে দাবি আমির যে তাহের সাহেব, ডাক্তার তাহের সাহেব, তাদের যে স্টেটমেন্ট, দুজনই প্রেস কনফারেন্স করে কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা এই ক্ষেত্রে রেফারেন্স দিই আপনাকে। আমি মাহমুদুর মান্নার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম 4 তারিখে, 5 তারিখে ছাপা হয়েছে সেটা আমাদের পত্রিকায়। উনি আমাকে ক্যাটাগরিক্যালি বলেছিলেন, স্পষ্ট করে বলেছিলেন 4 তারিখে তিনি বলেছিলেন যে এখানে প্রথমত ইলেকশনটা ফেব্রুয়ারিতে হতেই হবে, এবং আমি যখন এনসিপি এবং জামাতের কথা বললাম, বললো যে তাদের এই ইলেকশন বানচাল করার কোনো ক্ষমতা নেই, এটা ওনার বক্তব্য। তৃতীয়ত হলো তিনি বললেন যে বিষয়টা বিএনপির উপর নির্ভর করে। আমার গতকালকে এনসিপির নেতাদের এবং জামাতের নেতাদের শারীরিক ভাষা দেখে মনে হয়েছে যে তারা অনেকটা ব্যাকফুটে চলে গেছে। কেন? কারণ ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস, উনি একটা বাক্য ব্যবহার করেছেন ওনার ভাষণে, সেটা কি, সেটা বলেছেন যে এই যে গণভোটের দাবি, জামাত এবং এর গণভোটের দাবি, উনি বলেছেন যে আমাদের দেশের মানুষ সংস্কার বুঝে না, কোট আন কোট কথা খেয়াল রাখবেন, যে ফলে গণভোট দিয়ে এখানে কোনো লাভ হবে না। তো তার মানে কি? এবং অলরেডি প্রফেসর ইউনূসকে যদি আপনি ডিফাইন করেন বা তাকে যদি আপনি ডাইসেক্ট করেন, ব্যবচ্ছেদ করেন, গত একদম তার সেই মানে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি দেখবেন যে ওনার প্রায় সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হলেন উনি নিজে, ওনার নিজের স্বার্থ, ওনার নিজের স্বার্থ যেখানে আছে উনি সেখানে আছেন, এটা সবাই জানে, এখন সবাই বলে এই কথাটা। ফলে ওনার স্বার্থ যেখানে থাকবে না সেখানে উনি ওনার খুব নিকট বন্ধুকেও ত্যাগ করতে ওনার কোনো দ্বিধা হয় না, কুণ্ঠা বোধ করেন না। ফলে আমার কাছে মনে হয়েছে এনসিপি এবং জামাতের যে শারীরিক ভাষা, সেই শারীরিক ভাষা আমার কাছে মনে হয়েছে যে এখানে যে উভয়ের যে রসায়ন, অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তাদের মধ্যে যে রসায়ন, সেখানে কোনো একটা সুর কেটে গেছে, কোনো একটা ছন্দ এখানে কেটে গেছে এখানে। সাইফুর রহমান তপন, আমি একটু জানতে চাই আপনার কাছে, আমি একটু জানতে চাই সেটা হচ্ছে এই যে জুলাই যে ঘোষণাপত্র কালকে আমরা যেটা প্রধান উপদেষ্টা পাঠ করলেন, এটা তো বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে পাঠানো হয়েছিল, হ্যাঁ আমরা যতটুকু জানি। ইন্টারেস্টিং বিষয় আমি বলি, প্রথম ড্রাফটটা পাঠানো হয়েছিল, আপনি বাম গণতান্ত্রিক জোটের যে অন্যতম নেতা রহিন হোসেন প্রিন্স, তার বক্তব্য বিভিন্ন পত্রিকায় এসেছে, তিনি বলেছেন আমাদেরকে দাওয়াত দিয়েছে কিন্তু ওই চূড়ান্ত ড্রাফট আমাদেরকে দেয়া হয়নি।
অর্থাৎ তাদের কোনো ওপিনিয়ন এখানে নেওয়া হয়নি। এবং আরেকটা পত্রিকা আমি দেখেছি, 3টা পলিটিক্যাল পার্টিকে চূড়ান্ত দেওয়া হয়েছে। তাহলে খেয়াল করুন এখানে, এটা তো জামায়াতের কাছে গেছিল নিশ্চয়ই, বিএনপির কাছে গেছে, জামায়াতের কাছে গেছে, কিন্তু কালকে এই ঘোষণাপত্র পাঠ করার পরে কিন্তু জামাত একটা রিয়াকশন দিয়েছে যে তারা সন্তোষ প্রকাশ করতে পারছেন না। দ্যাট ইজ সিগনিফিক্যান্ট, আমি যদি বলি যে বড় কয়েকটি রাজনৈতিক দল বিএনপি সহ জামাতের কাছে এই ঘোষণাপত্র তো গেছে এবং তারা নিশ্চয়ই এগ্রিড থাকার পরেই তো কালকে সবাই এখানে উপস্থিত হলেন। না, তারা এগ্রিড কিনা আমি জানি না, কিন্তু জামাত যেটা বলছে, এবং আমিও পড়েছি, পুরোটা পড়লে দেখবেন সেখানে জামাতের প্রত্যাশা সেখানে আসেনি। আপনি ধরে, হ্যাঁ রাইট, 71 সালের যুদ্ধাপরাধের কথা বলা। আমাদের একটা বিরতির সময় হয়েছে সাইফুর রহমান তপন, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি এই বিষয়ে। সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাকিব আল হাসান। ফিরছি আলোচনায়। সাইফুর রহমান তপন, আপনার কাছে একটু জানতে চাই, আমরা বিভিন্ন সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, আমরা বিভিন্ন টার্ম শুনতে পেতাম একটা সময়, ঠিক আছে? আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার কাছে এটা নতুন ফর্মুলা মনে হয়েছে। সেটা হচ্ছে, উনি বললেন যে ইলেকশনের আগে লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল হবেন। কেমন এই ফর্মুলা আপনার কাছে? সেটা তো খুব মানে ইন্টারেস্টিং বিষয় আর কি সেটা। আর প্রথম কথা আমি বলি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতিমধ্যে মানে জনমনে এবং জনপরিসরে তার অবস্থান এতটাই মানে তিনি হারিয়েছেন বা নিচু হয়েছে যে তিনি কখন কোনটা বলেন সেই কথার কোনো মানে গুরুত্ব দেওয়ার সুযোগ নাই সেটা। অর্থাৎ তার মুখ থেকে আমরা কোনো রাষ্ট্রীয় পলিসি শুনবো, এটা একেবারেই একটা দুরাশা সেটা। তো ফলে তিনি যখন বলেন যে এইভাবে সিলেক্টেড হবে, এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিতে চাই না সেটাকে। এটা ওই রকমই একটা কথা। আপনি যেটা বললেন যে অতীতের স্বরাষ্ট্রমন্ত্রী যারা ছিলেন বিভিন্ন সময়ে, তারা যে বিভিন্ন বাণী ছুড়ে দিতেন জনগণের উদ্দেশ্যে, কোনো একটা সমস্যায় নানা ধরনের বাণী ছুড়ে দিতেন এবং জনগণের মধ্যে এক ধরনের বিনোদন তৈরি হতো, বিনোদনের সুযোগ তৈরি হতো এর মধ্য দিয়ে, যে ওনার কথাটা ওই রকমই একটা কথা হতে পারে। কিন্তু এটার কোনো গুরুত্ব আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এই লটারির ভিত্তিতে যখন বলা হয় যে প্রশাসনের লোক ঠিক করা হবে, যে প্রশাসন নির্বাচন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কে মানবে আপনি বলুন? এটা কোনো পক্ষই এখানে মানবে না। বিশেষত যেখানে বলা হচ্ছে, যেখানে প্রায় প্রত্যেকটা পক্ষই, বিএনপি, জামাত, এনসিপি সবাই, এমনকি সরকারেরও লোকরা মাঝে মাঝে বলে থাকেন যে প্রশাসনে এবং পুলিশে এখনো পর্যন্ত যে পুরনো আমলের ভূতেরা রয়ে গেছে, এই কথাটা তো তারা প্রায় আপ্তবাক্যের মতো বলেন। তো সেই অবস্থার মধ্যে লটারির ভিত্তিতে এটা ঠিক হবে, এটা একেবারেই একটা মানে কাল্পনিক বিষয়। এটা মোটেও মানে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না সেটা। রাকিব, আপনার কাছে ব্যাপারটা কেমন, লটারির খেলা প্রশাসনের রদবদলে? জি দেখুন, আসলে এই সরকারটা তো আসলে লটারির ভিত্তিতে নির্বাচিত হয়েছে, তো উনি হয়তো সেই হিসাব করেই উনি এটা বলেছেন, এবং ওনাকে কোন যোগ্যতা কোন অভিজ্ঞতার মাপকাঠিতে নির্বাচিত করেছে সেটা আমার খুব বড় সংশয়। এবং ওনার মতো উনি দেখেন, উনি খুব ভালো মানুষ, এটি কোনো সন্দেহ নাই। উনি দেখা হলে রাস্তায় পথচারীকে উনি টাকা দেয়, একে টাকা দেয়, ভালো ভালো কথাবার্তা বলে, আবার এগুলো ফেসবুকে ইউটিউবে এগুলো খুব ভাইরাল হয়। কিন্তু আমার খুব মানে জানতে ইচ্ছা করে, উনি কিন্তু আর্মি পার্সন, উনি ওনার মতো একজন লোক কিভাবে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত গিয়েছে, এটা আমার খুব বড় প্রশ্ন। এবং মানে বাংলাদেশের ইতিহাসে যে স্বরাষ্ট্র, যেটা তখন বলছিলেন যে স্বরাষ্ট্র আগে তো মন্ত্রী, ওনার তো উপদেষ্টা, একই কথা। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রীদের এরকম যে হাস্যরসাত্মক বাণী ছিল যে ধাক্কা দিয়ে রানা প্লাজা ফেলে দেওয়া হয়েছে, আল্লাহ আল্লাহ নিয়ে গেছে, 48 ঘন্টার মধ্যে সব দেশ উদ্ধার করে ফেলবো, তো এই জাতীয় কথাবার্তা যে বলতো, উনিও আসলে ট্রেন থেকে আসলে বেরোতে পারেন। এবং
উনি যে একজন অথর্ব উপদেষ্টা সেটা আসলে পদে পদে তিনি প্রমাণ করেছেন, এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার জন্য আমি মনে করি যে অনেকাংশে উনি নিজে দায়ী। এবং আর কি বলবার, এই যে প্রক্রিয়া আমরা প্রায় শেষের দিকে আমরা একটা রাষ্ট্র তো লটারির ভিত্তিতে চলতে পারে না, যেটা আসলে গত 1 বছরে আমরা দেখতে পেলাম যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরে তারা অনেক কিছু করতে পারতো, কিন্তু তাদের এই লটারি যে মনস্তাত্ত্বিক বিষয় সেটা আসলে তাদের মনে গেঁথে গিয়েছে, কারণ তারা শুরুতেই এনজিও মার্ক একটা সরকার এবং গ্রামীণ একটা সরকার গঠন করেছে, যার কারণে তারা আসলে পদে পদে ব্যর্থতার পরিচয় 1 বছর পর আসলে দিচ্ছে। আমরা শেষ করব, তার আগে একটু জানতে চাই রাকিব এই লটারির খেলা নিয়ে আমরা কথা বলেছি, আমরা আলোচনা করেছি, তার আগে একটু আমরা জানতে চাই, শেষ করার আগে, সময় খুব অল্প, সাইফুর রহমান তপন আপনিও বলবেন, আগামী নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে বলে মনে করেন সাইফুর রহমান তপন? না, এই ব্যাপারে আমার সন্দেহ আছে, গ্রহণযোগ্যতার ব্যাপারে সন্দেহ আছে, এবং এমনকি সরকারের নিরপেক্ষতার ব্যাপারেও আমার সন্দেহ আছে। আর সুষ্ঠু নির্বাচন তো এটা মহা চ্যালেঞ্জ। রাকিব, যে উনি তো সবকিছু ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন, আমি আর একটু পরে সন্দেহ প্রকাশ করে নির্বাচনটা আদৌ হবে কিনা সেটা নিয়ে আমি আসলে সন্দেহ প্রকাশ করি। আমি আগে বলেছি যে নির্বাচন যেদিন হবে সেদিন আমি বিশ্বাস করবো যে নির্বাচন হয়েছে, আর আমি বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করার কোনো কারণ নেই। এখন ধরেন নির্বাচনের তফসিল ঘোষণা হলো, নির্বাচনের ডেটও ঘোষণা হলো, কিন্তু ধরেন বিএনপি ছাড়া দু একটা পলিটিক্যাল পার্টি যদি বলে যে আমরা ইলেকশন, আমরা আগে যেটা শুনতে পাইতাম আর কি, যে এই ইলেকশন কমিশনের উপর আমাদের আস্থা নাই, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই, তখন সেটাই তো আমি বললাম যে ধরেন মানে বাংলাদেশে তো ঘটনা ঘটানোর জন্য, বাংলাদেশটা পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি যদি ঘটনা ঘটাতে চান 24 ঘন্টা না। এখন এখানে যে আমাদের যে অপশক্তিগুলো এখনো তৎপর রয়েছে, এবং এখানে দেশি এবং বিদেশি দুই পক্ষের অপশক্তি রয়েছে, এবং এই অপশক্তিগুলোকে মোকাবেলা করার জন্য যে আমাদের যে একটা ঐক্য দরকার, সেই ঐক্যটা কিন্তু আমরা দেখতেছি না। আমরা একটু তপন ভাইয়ের কাছে একই জিনিস, এটা আমাদের শেষ করতে, তপন ভাই আপনার কাছে একই জিনিস, এই ধরেন আমরা আগে যেসব নির্বাচনের সময় যেসব বয়ান শুনতে পাইতাম, একই বয়ান যদি আবার রিপিট হয় দেন? না, এখানে আমি বলি আপনাকে, সেটা হলো যে এনসিপি, এবং যেহেতু নির্বাচনটা, আমি পরিষ্কার বলি, নির্বাচনটা যেটা হতে যাচ্ছে সেটা প্রায় একপক্ষীয় নির্বাচন, অর্থাৎ এখানে ভোটারদের মাইন্ডসেট যদি আমি ব্যাখ্যা করি, সেখানে একটা অংশের ভোটাররা এখানে পার্টিসিপেট করবে, আর একটা অংশের ভোটাররা অনিশ্চিত অংশগ্রহণ। সেটা আমি এখানে বলছি, যারা আওয়ামী লীগের যারা ভোটার, পরিষ্কার যদি বলি যে আওয়ামী লীগ এখানে পার্টিসিপেট করতে পারছে না, আওয়ামী লীগের ভোটাররা কি করবে, আমি খুব সন্দিহান তারা এখানে পার্টিসিপেট করবে কিনা। ধন্যবাদ সাইফুর রহমান তপন, ধন্যবাদ রাকিব আল হাসান। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গে থাকুন।